বাঘ একটি হিংস্র প্রাণী। বাঘ যখন ক্ষুধার্ত হয় তখন লোকালয়ে চলে আসে, যদি তার আবাসস্থলের আশেপাশে খাবার না জুটে, না হয় যদি বনের পশু এবং বনের তার খাদ্য যেগুলো আছে সেগুলো পায়, তাহলে বাঘের কখনো লোকালয়ে আসার প্রয়োজন পড়ে না। আর বাঘ যখন লোকালয়ে আসে তখন কিন্তু খুব নির্ভয়ে আসে না, ভীত সন্ত্রস্ত থাকে। এবং অনেক বাঘকে লোকালয়ে এসে জনগণের হাতে প্রাণ দিতে হয়েছে, এটা আপনারা সবাই জানেন। হিংস্র প্রাণী সহজেই মানুষকে আক্রমণ করে না, ক্ষুধার্ত না হলে। আর আমাদের দেশে মানুষ হিসাবে আমরা বাঘের চেয়ে বেশি হিংস্র। আমরা ক্ষুধার্ত হলেও আক্রমণ করি, ক্ষুধার্ত না হলেও আক্রমণ করি। যেই কথা বলার জন্য এই ভূমিকাটা করলাম সেটা হচ্ছে জুলাই আগস্টের বিপ্লব। এই কথা নিয়ে প্রতিদিনই, শুধু আমি না, এই কথা নিয়ে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি বেলা শুধু এই কথা নিয়ে আলাপ আলোচনা হয় সারা বাংলাদেশে, চায়ের দোকান থেকে একেবারে সচিবালয় পর্যন্ত। কি কথা? ডক্টর ইউনূসের সংস্কার, আওয়ামী লীগের আবির্ভাব, আওয়ামী লীগের বিচার, গণ আদালতে বিচার, কখনো কখনো স্টেডিয়ামে রেখে বিচার, কখনো কখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার। তারা যখন এই বিচারের কথা বলে তখন মনে হয় তারা হিংস্র একটি প্রাণী। বিচার করা হবে, অন্যায় করলে স্বাভাবিক কথা, এটা ভদ্রভাবে বলা যায়। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসি প্রভৃতি কথা যখন বলে, তাদের মুখে চোখে মুখে একটা হিংস্র মনোভাব, হিংস্রতা আমরা দেখতে পাই। এবারে স্পষ্টতই এই কথা সবাই বলে যারা শেখ হাসিনার এত বছরের শাসনামলে টু শব্দটি করার প্রয়োজন বোধ করে নাই, অথবা টু শব্দটি করার সাহস পায় নাই। তারাও আজকে, যাদের সাহস পাওয়ার যোগ্যতাও নাই, কথা বলারও যোগ্যতা নেই, তারা এমনভাবে কথা বলছে যে শেখ হাসিনাকে পেলে তারা নিজেরাই বিচার করে ফেলতে পারত, আদালতের মাধ্যমে নয়, অথবা আইন আদালতের বিচারিক আদালতের নয়। এত হিংস্রতা ঢুকে গেছে তাদের, যারা নাকি শেখ হাসিনার পতনে উৎফুল্ল হয়েছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। আমি জোর দিয়ে বলি এবং খুব ভালোভাবেই বলি, বুঝে শুনে বলি, শেখ হাসিনার আমলে অনেক অন্যায় হয়েছে, অনেক অবিচার হয়েছে। যেই অন্যায়, যে অবিচারের কথা আজ আপনারা বলেন, যারা জুলাই আগস্ট বিপ্লব করেছেন বলে দাবি করেন, আর যেই অন্যায়ের কথা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, 30 লক্ষ মানুষ হত্যা করেছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি ঘটিয়েছেন, তারা জোর দিয়ে বলেন। আর এই সুবিধাবাদীরা যারা নাকি জুলাই আগস্টে একটা গন্ডগোল বাঁধিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, অথবা শেখ হাসিনা স্বইচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে চলে গেছেন, তার ক্ষোভ ছিল। তিনি চেয়েছিলেন, আজকে তো আমরা জানি, তিনি চেয়েছিলেন দেশেই থাকবেন, যদি মরতে হয় দেশেই মরবেন। আল্লাহর রহমত, তিনি বেঁচে গেছেন। আল্লাহর উপরে তার রহমত বর্ষিত হয়েছে বলে তার সুমতি হয়েছিল, দেশ ছেড়েছেন। তিনি আছেন বলেই বাংলার 17 কোটি মানুষ এখনও আশান্বিত। কারণ দেশের যে অবস্থা হয়েছে, তারা অনেকেই বলে শেখ হাসিনার সরকার ভালো ছিল। কে ভালো ছিল? কোন আমল ভালো ছিল? শেখ হাসিনার আমল ভালো ছিল। এই কথা তো বলার কথা না, যারা নাকি শেখ হাসিনার বিচার করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। শেখ হাসিনার বিচার না করলে আপনাদের পেটের ভাত হজম হবে না, অথবা আপনাদের সংস্কার প্রক্রিয়া
যদি সফল হয় শেখ হাসিনা যদি বেঁচে থাকে, আর এগুলাই কিছুই থাকবে না। সংস্কার করবেন, সংস্কার করে আবার একটা নির্বাচনের মাধ্যমে সংসদে পাশ করে নেবেন, সেই সুযোগ আপনাদের আসবে না। এটা আপনারা জানেন বিধায় শেখ হাসিনার প্রতি এত আক্রোশ আপনাদের। আজকে শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে হবে, কালকে বলতে হবে, আগামীকাল বলতে হবে, যতকাল না এই বিষয়টা ফয়সালা হবে অথবা যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার চূড়ান্ত বিচারের রায়ে ফাঁসি অথবা যাবজ্জীবন অথবা কালাপানি অথবা আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হবে, ততদিন পর্যন্ত এই আলাপ আলোচনা চলবে। প্রতিদিন এক ভিডিও আমি করি না, প্রতিদিন খবরের কাগজে এক কথা ছাপা হয়, এটা বলি। প্রতিদিন এক কথা টেলিভিশনের পর্দায় দেখি, এটাই বলি, কারণ এর বাইরে তো কোনো কথা নাই। আজকে আবার আরেকটা কথা, নতুন কথা। আপনারা কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম কখনো শুনেছেন? আপনারা বলেন আপনাদের জীবদ্দশায় অথবা আগে পরে কোনো ইতিহাসের পাতায় অথবা কোনো রাজনীতির ক্ষেত্রে অথবা কোনো মাহফিলে, কোনো সামাজিক অনুষ্ঠানে, দেশের ক্রান্তি লগ্নে তার নাম শুনেছেন? শুনেন নাই, আমরাও শুনি নাই। সে আজকে বলেছে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং বিচারিক আদালতে আত্মসমর্পণ করে বিচারের সম্মুখীন হতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পর বিবেচনা করে দেখবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে পারে কি না, না হয় কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে দেওয়া হবে না। শফিকুল আলম, আপনার কথায় আওয়ামী লীগ চলে না, আপনার কথায় আওয়ামী লীগ সৃষ্টি হয় নাই, আপনার কথায় আওয়ামী লীগের কর্মীরা ধর্তব্যের ভিতরে নেবে, এই বিবেচনা আপনার বিবেচনা বোধ যদি থাকতো এই কথাটা আপনি বলতেন না। আওয়ামী লীগের গতিতে চলবে। আপনি আওয়ামী লীগকে চাপতে তাড়াতে এমন এক জায়গায় নিয়ে গেছেন, সেখানে আর পিছনে যাওয়ার জায়গা নেই। এবার তাদের সামনে আসার পালা এবং আসতে শুরু করেছে। আপনাদের এই বাঘের মতো হিংস্রতা, এত ক্ষুধার্ত, আপনারা বুঝতে পারেন না যে এই লোকালয়ে এসে হানা দিলে, অর্থাৎ শেখ হাসিনার মৌচাকের ডিলে হানা দিলে কি হতে পারে এটা বিবেচনা নাই। আপনি খেতে পারেন, বাঘ যখন লোকালয়ে আসে তুই একটা মানুষকে কিন্তু খেয়েও ফেলতে পারে। আবার অনেক বাঘ, এই হিংস্র বাঘ লোকালয়ে এসে জনগণের হাতে লাঠি পেটায় ইহলোক ত্যাগ করতে হয়েছে। অনেক বাঘ মরেছে মানুষের হাতে খেতে এসে ক্ষুধার্ত হয়ে। আপনারা এত বেশি ক্ষুধার্ত যে আপনারা টেরও পাচ্ছেন না। আপনারা যেখানে যাচ্ছেন অতি ক্ষুধার্ত হয়ে বিচার করার জন্য অথবা খেতে, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা আপনাদের ক্ষীণ। কিন্তু যাকে খেতে চাচ্ছেন, যাদের বিরুদ্ধে আপনারা এই বড় বড় কথা বলছেন, যে কথায় মানুষের গা চলে যায়, রিরি করে, তারা কিন্তু চুপ বসে থাকবে না। আজকে আপনি যেইভাবে কথা বলেছেন, আপনার চোখে মুখে যে হিংস্রতা দেখা গেছে, সেই হিংস্রতাকে দমিয়ে দেওয়া হবে। এত বড় বড় কথা বলা ভালো নয়। শেখ হাসিনা একেবারে বলা চলে এখন তার কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তারা কর্মসূচি দিলেই বা কি না দিলেই বা কি, এগুলো আপনারা এড়িয়ে যেতে পারেন। আপনাদের এখন যেটা দরকার, সংস্কারের পথে এগিয়ে যাবেন। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। একটা মৃত ঘোড়ার উপরে চড়ার তো কোনো প্রয়োজনই নাই। আর আওয়ামী লীগের কর্মীরা সারা দেশে জঙ্গলে, খালে, বিলে, নৌকায় পালিয়ে বেড়াচ্ছে। তারা সংগঠিত হবে কখন, কিভাবে? তারা যদি একটা কর্মসূচি দেয়, আপনারা দেখেন না কর্মসূচি সফল হতে পারে কি না। আপনারাই তো বলেন যে অস্তিত্ব নাই।
ভয় পাওয়ার কি আছে? আর এটা নিয়ে যদি এইভাবে হানা দিতে থাকেন তাহলে তা বাঁচার জন্য তো তারা বেরিয়ে আসবে, পালাবে তো না। দু একজন মরবে, যেমন বাঘ এসে দুই চারটা খেয়ে ফেলে, তারপরে কোনো সময় লাঠি পেটে খেয়ে চারিদিকে যখন ঘেরাও হয়ে যায় সেই বাঘটা আর জঙ্গলে ফিরে যেতে পারে না। আপনাদের বেলায় সেটা হবে না, এই নিশ্চয়তা কে দিতে পারে? আপনারা কোন মা বাপের সন্তান, কোন মায়ের সন্তান এত দুঃসাহসিক কথাবার্তা বলেন, শিষ্টাচার ভদ্রতা নিয়ে কথা বলেন? শেখ হাসিনা বলা চলে এখন তার, আমি বলি প্রতিটা ভিডিওতে বলি, অস্তিত্বহীন শেখ হাসিনাকে ভয় পাওয়ার কিছু নাই। বিএনপি যেইভাবে বলে, জামাত যেইভাবে বলে, আপনারাও সেইভাবে বলেন, আপনাদের ছাত্র সংগঠন যাদের মাধ্যমে ক্ষমতায় এসছেন তারাও সেইভাবে বলেন। কিন্তু শেখ হাসিনার পক্ষে যারা কথা বলে আপনাদের মতো এত নিম্ন স্তরের মানুষ নয় তারা। শেখ হাসিনাকে যারা শেল্টার দিয়েছে, শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে যারা পরিকল্পনা করছে, তারা অনেক অনেক দামি লোক এবং তারা সারা বিশ্বকে শাসন করে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে আমি বসবাস করি। এই রাষ্ট্রের মর্যাদা আমার কাছে অনেক বড়, অনেক বড়। এখানে আমার জন্ম, আমার রক্ত মাংস এখানে আমার মিশে যাবে মাটিতে, এই দেশের, এই বাংলার মাটিতে। সুতরাং আমার ভিতরে দেশপ্রেম আছে। বাইরের কোনো রাষ্ট্র এই দেশের উপর হস্তক্ষেপ করবে এটা আমি কখনো কামনা করি না। কিন্তু দিন দিন পরিবেশ পরিস্থিতি আপনারা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, শেখ হাসিনাকে এইভাবে অপমানজনকভাবে ভাষায় কথা বলছেন। ন্যূনতম ভদ্রতা, শিষ্টাচার, সম্মান আপনাদের ভিতরে নাই। শেখ হাসিনা ক্ষমা চাইবে, শেখ হাসিনা ক্ষমা চাইতেই পারে অন্যায় করলে, কিন্তু আপনারা শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন না। শেখ হাসিনা যদি কর্মসূচি দিয়ে থাকে পালন করার চেষ্টা করবে, আপনারা বাধা দিলে করবে না। সেখানে ক্ষমা চেয়ে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে এবং কোনো জনসভা করতে হবে, কর্মসূচি দিতে হবে, এই চিন্তা আপনাদের মাথায় ঢুকলো কীভাবে? দেশের জনগণ উন্মুখ হয়ে আছে কবে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। আপনারা কি কান পেতে শুনতে পান না? দেওয়ালে একটু কান লাগিয়ে শোনেন, ওইখানে বজ্রধ্বনি শুনতে পাবেন জয় বাংলার। আপনাদের বুঝতে হবে 17 কোটি জনগণ এখন কেন বলে যে শেখ হাসিনার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা তো বলার কথা ছিল না। আপনারা যেই শেখ হাসিনাকে ফেসিস্ট বলেন, শেখ হাসিনা যে অন্যায় করেছে, শেখ হাসিনা যে দেশের মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, সেই হাসিনার নাম, শেখ হাসিনার নাম 1000 বছরের ভিতরে তো নেওয়ার কথা ছিল না। কিন্তু আপনারা 5 মাসে যা করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর এই দুর্বিষহ জীবন থেকে তার বাপ মা হারিয়ে যখন বাইরে বাইরে ঘুরে বেড়াতেন বিদেশে বিদেশে, সেই করুণ অবস্থা থেকে বাংলাদেশে এসে যখন বাংলাদেশের হাল ধরেছিলেন, তখন শেখ হাসিনার এত কষ্ট হয়নি। এখন যেই কষ্ট আপনারা তাকে দিচ্ছেন মানসিকভাবে, তারপরেও তিনি ভেঙে পড়েন নাই। তার কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা। আর সবচেয়ে বড় কথা, তার কাছে খবর চলে যাচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাংলার জনগণ কি বলে। বাংলার জনগণ, 17 কোটি জনগণ শেখ হাসিনার আশা ভরসার সর্বশেষ স্থল আল্লাহর পরে। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।